আমার কাছে। খেতে খেতে ধান, হেমন্তের ঘ্রাণ, পাগল করা মন, ঘরে ঘরে প্রাণ, আনন্দের বাণ, সুখী ভাই বোন, পাখির কলতান, কণ্ঠ ভরা গান, অঘ্রাণের সুর, দিকে দিকে তাই ব্যস্ত সবাই, সকাল সন্ধ্যা দুপুর। এসো এসো সবে, মাঠে যেতে হবে, শোনো নবান্নের শাখ, অঘ্রাণ মাসে শিশির ভেজা ঘাসে হেমন্ত দিয়েছে ডাক। রঙে রঙে মাখা, 7 রঙে আঁকা, রংধনু প্রাণ, সুখে ভরা ঘর, আজ নাই অবসর, এসেছে অঘ্রাণ। প্রকৃতির এই যে কল্যাণময়ী রূপশ্রী, তাই নিয়ে আমাদের মাঝে আসে হেমন্তকাল। প্রাচুর্যময় হেমন্ত যেন লক্ষ্মীর অকৃপণ দান ঢেলে দেয় বাংলার কৃষকের মাঝে। নতুন ফসলের ঘ্রাণ কৃষাণীর বুকে জাগায় নতুন স্বপ্নের দিশা, জাগায় নতুন প্রাণের স্পন্দন। আর সেই স্পন্দন কারো পক্ষে উপেক্ষা করা সহজ নয়। বিশেষ করে শিল্প সাহিত্য রচয়িতা কবিদের পক্ষে তো নয়ই। তাই তাঁদের রচনার প্রতিটি প্রকৃতি এবং বড় অনুষঙ্গই হচ্ছে এই প্রকৃতিকে দেখে নেয়া। সেই পুরাতন যুগ থেকে আধুনিককালে প্রায় সকল কবির রচনাতেই কোনো না কোনোভাবে হেমন্ত ঋতুর প্রসঙ্গ বিদ্যমান রয়েছে। তাই আজও সৃজনশীল কবি হৃদয় স্নিগ্ধ মধুর কাব্যিক উপমায় হেমন্তকে তুলে আনেন বাংলার কৃষকের পরিশ্রম এবং পরিশ্রম লব্ধ সুখের কাব্যিক আখ্যানে। ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছায়া যে নেই কিছু প্রয়োজন। শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, আমাদের দেশের অপরূপ সৌন্দর্য মাধুর্য এমন গানের সুরে বুকের মাঝে হাজার তারের বীণা বেজে ওঠে, তাই না বন্ধুরা? হ্যাঁ, আর সেই সুরের ধারায় ভেসে চলুন। এখন চলে যাই আমাদের আজকের প্রভাতী ম্যাগাজিন মহানগরের অঙ্গনে। আর সেই প্রাঙ্গণে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি লিয়াকত খান এবং আমি ফরিদা আক্তার রুমা। ভোরের আলোর মাঙ্গলিক শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আজ বুধবার 12ই অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, 27 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ, 24 জামাদিউল আউয়াল 1446 হিজরি, হেমন্তকাল। বন্ধুরা, আজ যাদের জন্মদিন, ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের পক্ষ থেকে তাদের সবাইকে জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন। মানুষের জীবন বহুমাত্রিক, অথচ যে আকাঙ্ক্ষা মানুষকে সদা কর্মচঞ্চল রাখে তা হল সুন্দর জীবন নির্মাণ। আর এই সুন্দর জীবনটি কেমন হয় বা হবে বা হওয়া উচিত তা নিয়ে আলোচনা অনুসন্ধানে কিন্তু শেষ নেই, তাই না বন্ধুরা? সবারই লক্ষ্য সুন্দর জীবন, অথচ গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা অনেকটাই কিন্তু প্রকৃতি নির্ভর।
কিছুটা সমাজ নির্ভর বটে। মানুষ যেমন নিজের প্রয়োজনে সময়কে বছর, মাস, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ডে ভাগ করে নেয় তার কর্মকাণ্ডগুলোকে এগিয়ে নেয়ার জন্য, সেখানে তাকে কিছু নিয়মনীতি সৃষ্টি করতে হয়। তাই সহজ কিছু অভ্যাস রপ্ত করতে পারলে জীবন হয়ে উঠবে আগের চেয়ে একটু হলেও অনেক সুন্দর। পরিবার, বন্ধু, চাকরি, ব্যবসা সবকিছু আমাদের জীবনের অতি গুরুত্বপূর্ণ অংশ। খেয়াল রাখবেন, চাকরি বা ব্যবসার পেছনে ব্যয় করা অতিরিক্ত সময় যেন আপনার ব্যক্তিগত জীবনের ভারসাম্য নষ্ট না করে। কারণ দিন শেষে পরিবারই আপনাদের সবচেয়ে আপন, সবচেয়ে ভরসার জায়গা, সবচেয়ে বড় শক্তি। আবার প্রতিদিন 5 মিনিটের জন্য হলেও একা সময় কাটান। আপনার চারপাশটা খেয়াল করুন। আপনার আজকের দিনের একটি ভালো ঘটনা অনুভূতির জন্য স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। কেউ আপনাকে সাহায্য করতে এগিয়ে এলে তাকে মন থেকে ধন্যবাদ জানান। নিজের কাজ শেষ হওয়ার পর গুছিয়ে রাখুন টেবিলটা, চায়ের কাপ, কলম, ডায়েরি জায়গা মতো রাখুন। পরদিন যখন কাজে বসবেন নিজের মধ্যে পাবেন নতুন উদ্যম। কাজের টেবিলে রাখুন একটা ছোট্ট গাছ। গাছের সবুজ রং আমাদের মানসিক চাপ কমাবে। প্রতিদিন সকালে কিছু সময়ের জন্য হলেও রোদে দাঁড়ান। 10 মিনিট গায়ে রোদ মাখুন। মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে, সতেজ লাগবে। একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে না বলতে শিখুন। হ্যাঁ, কোনো কাজ যদি আপনাকে আনন্দ না দেয়, সরে আসুন সেখান থেকে। তবে দায়িত্ব বা কর্তব্যের সঙ্গে নিজের ব্যক্তিগত ইচ্ছা কখনোই মেলাবেন না। কোনো কাজ হাতে নিলে সেটি ভালোভাবে শেষ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রয়োজনীয় পেজ ইত্যাদি আনফলো করুন। ফেসবুক ফ্রেন্ডদের ক্ষেত্রেও একই কথা কিন্তু প্রযোজ্য। মনে রাখবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় মানুষের সত্যিকার প্রতিচ্ছবি পাওয়া যায় না। বন্ধুরা, প্রতিদিন চেষ্টা করুন নতুন কিছু শেখার। বই পড়ুন, পত্রিকা পড়ুন, জানুন কি ঘটছে চারপাশে। মস্তিষ্ককে সচল রাখুন, এতে চিন্তা করার ক্ষমতা বিকশিত হবে। ইউটিউবে গান শুনে নিতে পারেন পৃথিবীর বড় বড় মানুষের বক্তৃতা ও পডকাস্ট। মনে রাখবেন, প্রতিটা মানুষ অনন্য। তাই নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না। কারো সঙ্গে কোনো তুলনা হয় না। আপনি নিজেকে যদি নিজেই সঠিকভাবে মূল্যায়ন না করেন, তাহলে অন্যরা আপনাকে কিভাবে মূল্যায়ন করবে বলুন? হ্যাঁ বন্ধুরা, ছোট ছোট পদক্ষেপ বড় পরিবর্তন নিয়ে আসে জীবনে। সহজ কিছু অভ্যাস রপ্ত করতে পারলে জীবন হয়ে উঠবে আগের চেয়ে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময়। আর এমন আকাঙ্ক্ষা নিয়েই আমরা এখন চলে যাচ্ছি আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি কি আছে সেখানে। বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে ঢাকার বিভিন্ন স্থানের অনুষ্ঠিতব্য অনুষ্ঠান নিয়ে তথ্য। আজকের ঢাকা থাকছে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে নতুন পর্ব জেগে ওঠা বাংলাদেশ, আছে বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয়মুখ, আছে ঢাকা চলচ্চিত্র মঞ্চ, নাটক ও সঙ্গীতের ক্রমবিকাশ নিয়ে নগর সংস্কৃতি, রয়েছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা, আর থাকছে যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভযাত্রা, এবং এরই ফাঁকে শুনে নেব গান। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। মধ্যম তরঙ্গ 819 কিলোহার্টজ ও FM 102 মেগাহার্টজে। শুরুতেই শুনি আজ ঢাকা মহানগরের কোথায় কি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই নিয়ে প্রতিবেদন। আজকের ঢাকা প্রতিবেদনটি প্রস্তুত করেছেন মোহাম্মদ জহিরুল ইসলাম, আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ। বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ঢাকার আয়োজনে। জানিয়ে দেব আজ ঢাকায় কোথায় কি আয়োজন থাকছে। দেশ নাটকের সাড়া জাগানো নাটক নিত্যপুরাণ আজ সন্ধে 7টায় মঞ্চস্থ হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে। চাইলে পরিবার পরিজন বা প্রিয়জন নিয়ে নাটকটি উপভোগ করতে পারেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন দেয়ালে আঁকা, লেখা ও ছবি নিয়ে এক প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর পান্থপথের দৃক পাঠ ভবনে। পেইন্ট দ্য স্কাই, মেক ইট ইয়োর্স শিরোনামের এই প্রদর্শনীতে উঠে এসেছে আগস্ট বিপ্লবের সময় তরুণ প্রজন্মের উচ্চারণ করা ক্ষোভ, ক্রোধ, পরিকল্পনা ও প্রত্যাশার কথা। 30শে নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। লালমাটিয়ার ভূমি গ্যালারিতে চলছে শিল্পী সমর মজুমদারের 5ম একক চিত্র প্রদর্শনী। অনুস্মৃতি শিরোনামের এই প্রদর্শনীতে
শিল্পীর আঁকা ১০০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। আজও বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া লালমাটিয়ার গ্যালারি ইলিউশনসে চলছে ১০ জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী শ্রাবণের রঙে। আজ খোলা থাকছে সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত। ধানমন্ডির আলিয়ান্স ফ্রান্সেজে চলছে মোহাম্মদ জাকির হোসেনের তৈরি বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা ধরনের বাদ্যযন্ত্র নিয়ে প্রদর্শনী হারমোনি অব হিলিং। খোলা থাকছে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, চলবে ২৯শে নভেম্বর পর্যন্ত। ধানমন্ডির ২৭ নম্বরের বেঙ্গল গ্যালারিতে বৃষ্টিতে রোদের কণা নামে শিল্পী কাজী আব্দুল বাসেতের একক শিল্পকর্ম প্রদর্শনী চলছে। রোববার ছাড়া অন্য দিনগুলোতে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য খোলা থাকবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পটভূমিতে সৃষ্ট শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে চলছে চিত্র প্রদর্শনী শরীর ও মানচিত্র। ১০ জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে চলা এই প্রদর্শনীটি বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। বন্ধুরা, শিশুদের নিয়ে চাইলে ঘুরে আসতে পারেন সামরিক জাদুঘর, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন ও বলধা গার্ডেন। এই বিনোদন কেন্দ্রগুলো আজ দর্শনার্থীদের জন্য খোলা থাকছে। বন্ধুরা, আজকে যমুনা ফিউচার পার্ক, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স ও উত্তরার মাস্কট প্লাজা বন্ধ থাকবে। অন্যান্য মার্কেট থেকে সেরে নিতে পারেন আপনার কেনাকাটা। বন্ধুরা, আজকের ঢাকা এ পর্যন্তই। আজকের দিনটি সবার সুন্দর কাটুক। শুনলাম সুপ্রিয় শ্রোতা বন্ধু, এবছরের জুলাই আগস্ট মাসে এক যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে বাংলাদেশে। এবছর শিক্ষার্থীরা আগস্ট মাসকেও জুলাইকে টেনে হিসাব কষেছেন, পরিণত করেছেন শোককে শক্তিতে। কিন্তু কেন? হ্যাঁ বন্ধুরা, এই ছিল এক অভিনব প্রতিবাদ। সহস্র প্রাণীর বিনিময়ে এদেশের ছাত্র জনতা একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদেরকে মুক্তি এনে দিয়েছে। এই তরুণরা যে প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় দেখিয়েছে, এমনকি অকাতরে জীবন উৎসর্গ করেছে, যা দেখে বিশ্বের মানুষ অভিভূত। বন্ধুরা, এখনকার পর্ব জেগে ওঠা বাংলাদেশ 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলনের উপর ভিত্তি করে প্রামাণ্য প্রতিবেদন, তথ্য সংগ্রহ এবং উপস্থাপনায় মামুনুর রশিদ। চলুন শোনা যাক পর্বটি। শ্রোতা বন্ধুরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা জানি যে ঢাকা সহ সারা বাংলাদেশ ব্যাপী আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনের ভিতর থেকে নতুন সরকার গঠন হয়েছে এবং তারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়েই তারা কাজ শুরু করেছেন। কিন্তু আমরা জানি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বহু ছাত্র জনতা শহীদ হয়েছেন এবং একটি বড় অংশ আহত হয়েছেন এবং এই আহতদের জন্যে আমাদের সরকারি হাসপাতালগুলো, বিশেষ করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, অনেকেই এই হাসপাতালটাকে পঙ্গু হাসপাতাল বলে থাকেন। এই পঙ্গু হাসপাতালে দুটো ওয়ার্ডে 3 তলা এবং 4 তলায় বেশ কিছু ছাত্র রয়েছেন, জনতা রয়েছেন, তারা এখানে চিকিৎসা নিচ্ছেন। তাদেরই একজনের সাথে কথা বলবো। ভাই, আপনার নামটা বলবেন? নাম মোহাম্মদ সোহাগ। আপনার পাটা দেখতে পাচ্ছি রিং মতো করে নিয়ে পেঁচানো রয়েছে এবং বোঝাই যাচ্ছে যে একটা গভীর ক্ষত রয়েছে। আপনি আসলে তখন কোথায় ছিলেন, কিভাবে আহত হলেন ভাইয়া? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম 12টা থেকে 4টা, 4:30 পর্যন্ত। পরে 5:30টার পরে গিয়ে আমার পায়ে পুলিশে গুলি করছে, লোহার গুলি মারছে, সাথে বাম পায়ে গুলি করছে, সাথে পরে গেছি গা। তারপর ছাত্ররা আমাকে মেডিকেল নিয়ে গেছে, ঢাকা মেডিকেল সরার দিন, তারপরে পঙ্গুতে আনছে। ধরেন যে আপনি যখন আহত হয়েছেন তখনই কি বুঝতে পেরেছিলেন যে আপনি আহত হয়েছেন? পড়ে গেছেন তো আপনি তখন আপনার পরিবারের সাথে কিভাবে যোগাযোগ হলো? আমি 2 ঘন্টা পরে আমার পরিবারের সাথে আমি ফোন ছিল, 2 ঘন্টা পর আমি লোকের দিয়ে বলছি কি আমার একটু গার্জেনের ফোন দেন, নাম্বার দেখাই দিয়েছি, পরে ফোন দিয়েছি, পরে ঢাকা মেডিকেল আসার পরে তারাই আমাকে মা বাবা ছাত্ররাই এই পঙ্গুতে নিয়ে আসছে। তারপরে চিকিৎসা করছি আমার টাকা দিয়ে 80,000 টাকা খরচা গেছে। 14 ব্যাগ রক্ত দিছি, তখন আমার চিকিৎসা করছে মানে 6 দিন পরে। এরপরে এখন 5 আগস্টের পরে দিয়ে সরকার চিকিৎসা দিচ্ছে। ডাক্তাররা কি বলেছে আপনাকে? ডাক্তাররা বলছে যে ভালো ট্রিটমেন্ট করতে জন্য বিদেশে বাড়িতে মানে নেওয়ার জন্য বলতেছি। আমাদের রিস্ক করা হয়েছে, এখানে হচ্ছে না, জন বিদেশে বাড়িতে রিস্ক করছে যাওয়ার জন্য।
তাহলে এই যে ধরেন আপনি আপনার পড়াশোনা হয়তো একটা কর্ম আপনি হয়তো বা করেছেন, এখন কিভাবে চলছে আপনার পরিবার? ওই যে বাবাই যে একটু কাজ করে আর আমি কাজ করতাম, সেই জন্য উপার্জন করতাম। এখন তো আমি পঙ্গু হয়ে গেছি, এখন বাপে একটু করতে আছে, সেটাই। তো এই যে ধরেন ছাত্র জনতার আন্দোলনে আপনি সক্রিয় অংশগ্রহণ করেছেন, বাংলাদেশটা নতুনভাবে গড়ছে, কেমন মনে হচ্ছে এখন? অনেক ভালো। এই আবু সাইদ ভাই শুরু করছে, আমরা শেষ করছি সাধারণ জনগণ। তো এখন কি স্বপ্ন দেখছেন আপনার নিজেকে নিয়ে, পরিবারকে নিয়ে? আমার পরিবারের 5 জন, অনেক কষ্ট দিয়ে চলতে হয়। ছোট ভাই মাদ্রাসা পড়ে, সরকার থেকে জানি আমাদের আজীবনের জন্য কোনো একটা কিছু করে রাখে। শ্রোতা বন্ধুরা, আমরা বলছিলাম যে ছাত্র জনতা মিলেই এই নতুন বাংলাদেশ গড়ার অভিপ্রায় তারা যে আন্দোলন করেছিলেন, আমরা চাচ্ছি যে এই সমস্ত যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের প্রকৃতভাবে সম্মান তারা পান। শ্রোতা বন্ধুরা, এই সাথেই শেষ করছি আমাদের আজকের জেগে ওঠা বাংলাদেশ। শুনলাম জেগে ওঠা বাংলাদেশ। তানিয়া আহমেদ একাধারে একজন মডেল, অভিনেত্রী, নাটক ও চলচ্চিত্র পরিচালক। তবে তাঁকে বাংলাদেশের মডেলিং জগতের একজন পথিকৃৎ বলা যেতে পারে। 1995 সালে তাকে প্রথম টেলিভিশন নাটকে দেখা যায়, সম্পর্ক নামের একটি নাটকে। তারপর তানিয়া বহু নাটকে অভিনয় করেছেন। পরবর্তীতে সাহিত্যিক হুমায়ুন আহমেদের হাত ধরে 2004 সালে শ্যামল ছায়া চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী অভিনয় ক্যারিয়ারের রজত জয়ন্তী পূর্ণ হয়েছে 2020 সালে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, বুঝতেই পারছেন এবারের পর্ব প্রিয় মুখ। আজকের পর্বে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় অভিনয় শিল্পী তানিয়া আহমেদ। আজ তার সাক্ষাৎকার গ্রহণে আছেন মীর আহসান হাবিব বাপ্পি। আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় গুণী অভিনেত্রী তানিয়া আহমেদ। শুধু কি অভিনেত্রী? না, এই একটি উপমায় তাকে বন্দী করা যাবে না। মিডিয়ার নানা শাখায় তিনি দাপটের সাথে বিচরণ করছেন। তিনি একাধারে একজন অভিনেত্রী, মডেল, নির্মাতা, নাট্যকার, উপস্থাপিকা, এরকম নানা গুণে গুণান্বিত। আর এসব গুণের কারণেই তিনি সবার প্রিয়ভাজন, জায়গা করে নিয়েছেন দর্শক শ্রোতাদের হৃদয়ে। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় মুখ পর্বে। আমাদের আজকের পর্বের প্রিয় মুখ তানিয়া আহমেদ। চলুন বন্ধুরা, তানিয়া আহমেদের সাথে গল্প করি। গল্পের শুরুতেই তানিয়া আহমেদ, জানতে চাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। শৈশব কাটিয়েছেন কোথায়? জন্ম, বেড়ে ওঠা সম্পর্কে একটু জানতে চাই। শৈশব কাটিয়েছি পুরনো ঢাকায়। আমার জন্ম ময়মনসিংহ মেডিকেল কলেজে, আর বেড়ে ওঠাটা পুরনো ঢাকায়, ওয়ারিতে। ওখানে আমার নানা বাড়ি, ওখানে আমাদের বাড়ি। নানা বাড়ি এবং দাদা বাড়ি দুই আবহেই বেড়ে ওঠা। সারাক্ষণ শুধু কাটানো হয়েছে পুরনো ঢাকায় এটা বলবো না, ছেলেদের মতো করে কাটানো হয়েছে। ইট ইজ লাইক ফুটবল খেলে বেড়ে ওঠা, যেটাকে আমরা বলি যে টম বয়। মানে একটা মেয়ে যখন ছেলেদের মতো করে বেড়ে ওঠে, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হকি খেলা, কোন খেলাটা খেলিনি। এবং স্কুলেও যে কারণে আমি সবসময় এক ধরনের, বলে না যে সবসময় টিচাররা মানে ভয় পেত যে কোন সময় কোন ছেলেকে মেরে বসে। আমি উদয়নে পড়েছি, ওখানে ছেলে মেয়ে ছিল, ছেলেরা আমাকে ভয় পেত খুব। পড়াশোনা শেষ করেছেন কোথায়? পড়াশোনা শেষ করেছি হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে। আপনার গল্পে শুনছিলাম যে আপনি খেলাধুলা করতেন প্রচুর পরিমাণে, তবে খেলাধুলার দিকে না গিয়ে আপনি তারপর প্রফেশনালি মিডিয়ার দিকে চলে আসলেন। তো মিডিয়াতে আপনি কবে কিভাবে যুক্ত হলেন? ছোটবেলায় কি মিডিয়ায় আসার ইচ্ছে ছিল? আমার ছোটবেলা থেকে মিডিয়া আসবার সেরকম কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ছোটবেলায় মার খুব শখ ছিল আমাকে গান করানোর। আমি নতুন কুড়িতে কম্পিট করেছি এবং সেখানে তানিয়াও তার দল হিসেবে, মানে আমি একেবারেই তখন ছোট, কিন্তু সেটা হিসেবে আমি ফার্স্ট হয়েছিলাম, মানে আমাদের গ্রুপটা। কিন্তু তারপরে আসলে সেভাবে করে, কারণ গানের প্রতি না আমার নেশা ছিল না। আমার নেশাটা ছিল মানে আমার কারো অভিনয় দেখলে, কারণ আমার মামারা তো ফিল্মের সাথে সম্পৃক্ত ছিলেন, যে কারণে সোহেল রানা, রুবেল, ওনাদের অভিনয় দেখে দেখে মনে হতো যে অভিনয়টা বোধহয় আমার মানে ভেতরে আছে, ওটা ভালো লাগে। কিন্তু দেখা গেছে যে আম্মু চাইতেন আমি গান শিখি, যে কারণে অনেক জায়গা থেকে, মানে মুন্সি রইসুদ্দিনের ছেলে আলিমুজ্জামান স্যার, ওনার কাছে শিখেছি অনেক দিন। ইয়াসিন খান, ওনার কাছে কিছুদিন শিখেছি, বাসায় রেখেই শেখানো হয়েছে। কিন্তু তারপরে আসলে গানটা হয়ে ওঠেনি। গানটা আমি শুনতে পছন্দ করি অনেক বেশি। আচ্ছা, মডেলিং দিয়ে আপনার যাত্রা শুরু হয়, সেখান থেকে টেলিভিশনে অভিনয়। অভিনয়ের শুরুর দিকগুলোর কথা, স্মৃতি নিয়ে আমাদেরকে একটু বলুন। মডেলিংয়ের বিষয়টা যেটা হয় যে আমি যখন বাসায় না খুব
ছবি তুলতাম। আর এবং আমি সবসময় আমার ভাইয়ের সাথে ম্যাচিং পরতাম, মানে আমি আই অলওয়েজ ইউজ টু ওয়্যার লাইক জিন্স, টি শার্ট এরকম, মানে ছেলে ভাব যেহেতু ছিল। আমার ভাই আমার 1 বছর 5 মাসের ছোট। ওর একটা ফ্রেন্ড, ও আফজাল ভাইয়ের ওখানে মডেলিং করেছে টুকটাক। ও আমাকে বললো যে মিষ্টি আপু, তোমার ছবিগুলো এত সুন্দর হয়, আমাকে দাও না, আমি আফজাল ভাইয়ের ওখানে দেবো। তাই আমি বললাম যে আচ্ছা নিয়ে যা। আমি তো বুঝিনি যে আসলে পছন্দ হবে কি হবে না, কারণ পছন্দ হবার মতো আমার কাছে মনে হয়নি কখনোই। তারপরে দেবার পরেও অনেক দিন, 1 মাস 1.5 মাস কোনো খোঁজ খবর নেই। তারপরে আবার ভাবলাম যে আসলে বাতিলই হয়ে গেছে বোধহয় ছবিগুলো। পরে যেটা শুনলাম, যখন ওনারা ডাকলেন তখন বললেন যে আসলে আমরা ওয়েট করছিলাম কোনো বিউটি প্রোডাক্টে আপনাকে দেওয়া যায় কিনা। মানে আমি ওয়াও, বিউটি প্রোডাক্টে। তাহলে এখন তো বলছে যে না, আসলে আমাদের একটা মডেল মিস করেছে, কিন্তু আমাদের অ্যাডটা হচ্ছে তেলের অ্যাড। এখন আমার তো চুল দেখছেন সবসময়ই ছোট ছোট, আমার বড় লম্বা চুলের যখন দেখি আমরা মাঝে মাঝে আমাদেরকে, আমি উইক পরে বা গ্রামের ক্যারেক্টার করতে হয়, কিন্তু আমি সবসময় আমার চুল ছোট। এবং স্কুলে আমার নাম ছিল বয়কাট মিষ্টি, সে সময় তো একেবারে বয়কাটে ছিল। তো এনিওয়েজ, তা আমি তো বললাম যে এই চুলে কিভাবে তেলের অ্যাড করব। তখন আফজাল ভাই বললেন যে আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না, আমি এটা দেখছি। তারপরে তো সুন্দর পার্লার থেকে মানে আসলো লোকজন, এবং তারা সেট করবার পর মনে হলো যে আমার অনেক ভলিউম, তারপরে অ্যাডটা করলাম, সেই থেকে শুরু। এবং একটা জিনিস সবসময় আমি বলি, এটা আমার কাছে খুব ভালো লাগে বলতে, যে আমার ফার্স্ট টেক, আমার জীবনের প্রথম টেক ওয়াজ ওকে। তারপর মডেলিং থেকে অভিনয় যে 95-এ প্যাকেজ নাটক যখন হয়, ওটা আতিকুল হক চৌধুরী ওনার পরিচালনায় ছিল। ওখানে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স, খুব ছোট্ট একটা ক্যারেক্টার। সেই গেস্ট অ্যাপিয়ারেন্স আমাদের সব মডেলরা সব আমরা মিলে করলাম। আমি ছিলাম, পল্লব ছিল। এরপরে অরুণ চৌধুরীর লেখা, ফারিয়া হোসেনের ডিরেকশনে একটা কাজ, এবং ফারিয়া হোসেন আমাকে বললেন যে তোমাকে আমরা চাই যে একটা কাজ করো তুমি। আমার এগেনস্ট থেকে জাহিদ হাসান। আমি তো মোটামুটি ঘাবড়ে যাওয়ার মতো অবস্থা, কারণ জাহিদ ভাই তখন হচ্ছেন টপ মোস্ট একটা জায়গায়। জাহিদ ভাই, বিপাশা, সৌমি, মিমি, মানে এরা সব তখন জল করছে। তো তাদের সাথে অভিনয় করবার কথা চিন্তা করে তো ভয়ই লাগে। তো তারপরে যখন বললো আচ্ছা ঠিক আছে তাহলে প্র্যাকটিস করতে হবে, তো আমাকে অনেক হেল্প করেছেন। টেলিভিশন নাটকে অভিনয়ের কথা আপনার শুনছিলাম, তারপর হচ্ছে চলচ্চিত্র, বিশাল এক জায়গা। আপনি হুমায়ুন আহমেদের চলচ্চিত্রে প্রথম অভিনয় করেছেন, এবং যাত্রাটাও কিন্তু আপনার দুর্দান্ত হয়েছে। চলচ্চিত্রের সাথে কিভাবে যুক্ত হলেন এবং এই কাজের অভিজ্ঞতা নিয়ে আমাদেরকে বলুন। যখন হুমায়ুন আহমেদের মতো একজন পরিচালক বলেন যে প্রথম কাজ করেছে ওনার শ্যামল ছায়া, সেটার ভেতরে যে চরিত্রটা, একটা অসাধারণ চরিত্র, এবং সেই চরিত্রটা আসলে না করবার মতো না। যখন গেলাম, আমরা স্ক্রিপ্ট পড়বার পর আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা অসাধারণ চরিত্র না করবার কোনো কারণ নেই। তখন মনের যে চাহিদাটা ছিল। আজকের অবস্থানে আসতে আমাদের প্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদকে কোন জিনিসটি বেশি অনুপ্রাণিত করেছে? অনুপ্রেরণা আমার মা, আমার নানি। তারা আসলে আমার এগিয়ে যাওয়ার সৈনিকের মতো কাজ করেছে আমার দুপাশে। ছোটবেলায় অনেক উৎসাহ পেতেন? ছোটবেলায় আসলে অভিনয়ের বিষয়ে তো উৎসাহ ওভাবে পাইনি, তবে যখন অভিনয় শুরু করেছি আমার মা খুব হেল্প করেছেন। আমার মা কুমুদিনী কলেজে পড়তেন, সেখানে সে স্টেজ পারফরমেন্স করতেন। এই যে এত বছর ধরে আপনি অভিনয় করছেন, জনপ্রিয় অনেক নাটক, সিনেমা আমাদের উপহার দিয়েছেন, এই সময় এসে কি কোনো অতৃপ্তি কাজ করে? কখনো কি মনে হয় যে যে চরিত্রটি আপনি করতে চান, এই চরিত্রটি এখনো আপনি পাননি? এই অতৃপ্তি না থাকলে আসলে বেঁচে থাকার কোনো মানে নেই। যেদিন সমস্ত কিছু পেয়ে যাব সেদিন আসলে তখন আর বাঁচার কোনো ইচ্ছে থাকবে না, আগ্রহ থাকবে না, থাকতে হবে। আমার কাছে মনে হয় যে অতৃপ্তি মানুষকে বাঁচিয়ে রাখে এবং একজন শিল্পীকেও বাঁচিয়ে রাখে। তা আমার সারা জীবনে অতৃপ্তি থেকে যাবে। একটা ভালো চরিত্র করবার পরেও মনে হবে যে আরও একটা বোধহয় অন্যরকম চরিত্র আমি করতে পারি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ নানা পুরস্কার এবং সম্মাননা আপনি পেয়েছেন। সবচেয়ে বড় পুরস্কার কোনটি? অবশ্যই জাতীয় পুরস্কার। এবং মানুষের ভালোবাসা, সেটাও কিন্তু একটা পুরস্কার, অনেক বড়। এটা তো আসলে কেউ কখনো উপেক্ষা করতে পারবে না, কোনো শিল্পীর পক্ষে এটা উপেক্ষা করা সম্ভব নয়। গল্প করতে করতে একদম প্রান্তিক সীমানায় চলে এসেছি আমরা। ইচ্ছে হচ্ছিল আরও কিছুক্ষণ আপনার সাথে কথা বলি, কিন্তু আমরা সময়ের হাতে বন্দী। এই সময়ের মধ্যে আপনার ক্যারিয়ারের অনেক জানা অজানা কথা আমরা শুনছিলাম, আমাদের শ্রোতাবন্ধু যারা আছেন তারা কিন্তু শুনছিলেন। একজন তানিয়া আহমেদ একদিনে হয়নি, তার জন্য অনেক শ্রম সাধনা করতে হয়েছে। এই শ্রম এবং সাধনার মধ্য দিয়ে জায়গা করে নিয়েছেন সবার হৃদয়ে। তানিয়া আহমেদ, আমরা আপনার আরও সাফল্য এবং সমৃদ্ধি কামনা করি। আপনি আমাদের সময় দিয়েছেন বাংলাদেশ বেতারকে, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুনলাম
প্রিয় মুখের প্রিয় কথা পর্বটি পুনঃপ্রচারিত হলো। বন্ধুরা, এবারের পর্ব নগর সংস্কৃতি শুনব ঢাকা মহানগরীর সঙ্গীত নিয়ে নিবন্ধ পাঠ। এই নিবন্ধটি লিখেছেন এবং পড়ে শোনাচ্ছেন অলোক বসু। আমরা বলছিলাম ৭০ দশকে আমাদের বাংলা গানের কথা। প্রসঙ্গত গীতিকার হিসাবে প্রতিষ্ঠা লাভ করা গাজী মাজহারুল আনোয়ার ও মোহাম্মদ রফিকুজ্জামানের কথাও এসেছে এ কারণে যে তাঁরা বাংলা গানের বিকাশ ও প্রসারে অনন্য ভূমিকা পালন করেছিলেন সেই সময়ে। গাজী মাজহারুল আনোয়ার প্রায় ২০,০০০-এর মতো গান লিখেছেন বলে কথিত আছে। গানের খাতায় স্বরলিপি লিখে আকাশের হাতে আছে একরাশ নীল, জয় বাংলা বাংলার জয়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, একতারা তুই দেশের কথা বল রে এবার বল, একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গায়ে, এরকম অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার। অন্যদিকে মোহাম্মদ রফিকুজ্জামানও রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রের জন্য রচনা করেছেন অজস্র গান। তাঁর কালজয়ী গানের মধ্য থেকে কয়েকটি গান উল্লেখ করলেও বোঝা যাবে তাঁর অবদান এবং তিনি যে কতটা জনপ্রিয় হয়ে উঠেছিলেন সে প্রমাণও মিলবে। রেল লাইনের ধারে মেঠোপথটার পাড়ে দাঁড়িয়ে বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, আমার মন পাখিটা যায় যে উড়ে যায়, পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়, যদি মরণের পরে কেউ প্রশ্ন করে আমার বাউল মনের একতারাটা। এরকম অসংখ্য জনপ্রিয় গান রচিত হয়েছে মোহাম্মদ রফিকুজ্জামানের হাত দিয়ে। গানের কথাগুলো লক্ষ্য করলে একটা জিনিস খুব সহজেই আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। গানগুলোর মাঝে প্রচুর দেশের গান রয়েছে। এসব গান যে সবগুলোই ৭০-এর দশকে রচিত হয়েছে তেমনটি নয়, অনেক গান পরবর্তী সময়েও লেখা হয়েছে। তবে এক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করেছে ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর স্বাধিকার আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। যদিও সবারই জানা, তবুও এ প্রসঙ্গে বলে রাখা ভালো, ৬০-এর দশক জুড়ে নানাবিধ আন্দোলন সংগ্রামের কারণে বাঙালি মানুষে যে মুক্তির আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা আমাদের শিল্প সংস্কৃতিকে প্রবল একটা ঝাঁকুনি দিয়েছিল। বন্ধুরা, এবারে যাত্রাপথের খবরাখবর নিয়ে পর্ব শুভযাত্রা। প্রথমেই জানাই কয়েকটি ট্রেনের সময়সূচি। ঢাকার কমলাপুর স্টেশন থেকে মহানগর প্রভাতী ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল 7:45 এবং সুবর্ণ এক্সপ্রেস ছেড়ে যাবে বিকেল 4:30। সিলেটের উদ্দেশ্যে পরাবত ট্রেন ছেড়ে যাবে সকাল 6:30 এবং আন্তনগর উপবন এক্সপ্রেস ছেড়ে যাবে বেলা 11টায়। প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখানে যে মাধ্যমে যাতায়াত করতে চান না কেন সাবধানে যাবেন, মাস্ক পরতে পারেন। যাত্রাপথে অচেনা কোনো মানুষের দেয়া কোনো খাবার খাবেন না। আপনাদের যাত্রা শুভ হোক। বন্ধুরা, গানে গল্পে কথায় শেষ হয়ে এলো সময়টুকু। যাবার আগে বলি, এবছর বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি অন্য বছরের মতো নয়। সাধারণত প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাসে ডেঙ্গুর প্রভাব একেবারেই কমে যায়, কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটেছে। এই নভেম্বরও শীতে দেখা যাচ্ছে প্রায় প্রতিদিন 1000-এর উপর মানুষ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। আগামী 2 মাস ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি থাকবে, এমনকি জানুয়ারি মাস পর্যন্ত প্রভাব থাকবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই আপনারা ভয়ানক জটিলতা থেকে মুক্তি পেতে হলে ডাক্তারের চিকিৎসা ছাড়া অন্য কোনো পরামর্শের ওষুধ খাবেন না। বন্ধুরা, সময় একেবারে শেষ প্রান্তে রয়েছে আমরা। যাবার আগে সবার মঙ্গল কামনা করে শেষের কথাগুলো বলি। আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, ফরিদা আক্তার রুমা ও লিয়াকত আলী খান। প্রযোজনায় সহকারী মোহাম্মদ আমিনুর ইসলাম, প্রকৌশল সহায়তায় ছিলেন মোসাম্মদ নূর জাহান, তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসাইন।